আপনারা শুনছেন হরর স্ক্রিপ্ট। শুধু ভয় নয়, এই স্ক্রিপ্টে আছে কিছু রহস্য, কিছু অ্যাডভেঞ্চার, কিছু ভালোবাসা, কিছু ম্যাজিক। কি দাদা? মাম্পি, মাম্পি, কি করে? ওটা ওটা কি দাদা? ওটা ওটা কি? ওটা তো একটা লাশ। ভয় পেয়ে গেলেন নাকি? তা ভালো, ভয় পেতেই তো ভূতের গল্পটা চালিয়েছেন। নমস্কার, আমি অনিকেত। প্রতিবারের মতো এবারও একটি অসাধারণ গল্প নিয়ে হাজির হলো হরর স্ক্রিপ্ট। এবারে থার্সডে হরর ডোজে শুনতে চলেছেন মৈত্রেয়ী চ্যাটার্জি রচিত কার ছায়া। আর এই ছায়াটি কার, সেটা জানার জন্য শুনতেই হবে পুরো গল্পটি। অবশ্যই গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শুরু হচ্ছে কার ছায়া। তোরা কখনো তালড্যাংরার নাম শুনেছিস? নীলু, বিলু, মাম্পি, খোকন সম্পর্কে এরা একে অপরের তুতো ভাই বোন। একদিকে মাম্পি নীলু বিলুর মাস্তুতো বোন, ওদিকে খোকন মাম্পির পিসির ছেলে। খোকনই প্রশ্নটা করল। নীলু বিলু মাম্পির সাথে ওর পিস্তুতো দাদা খোকনের বাড়িতে বেড়াতে এসেছে। খোকনের বাড়ি হাওড়ার ধুলাগড়ে, বেশ নির্ঝুম মফস্বল এরিয়া, খানিকটা পাড়া গায়ের মতো। দুপুরে খাওয়া দাওয়ার পর পুকুর পাড়ে বসে চারজন গল্প গুজব করছিল। নীলু বিলু যমজ ভাই, ওরা কলকাতা শহরে থাকে। এবছর কলেজে ভর্তি হয়েছে। মাম্পি ক্লাস 11-এর ছাত্রী, বাবার কর্মসূত্রে উড়িষ্যায় থাকে। শীতের ছুটিতে পিসি বাড়িতে বেড়াতে এসেছে। খোকন এবার উচ্চ মাধ্যমিক দেবে। ওদের মধ্যে মাম্পি সবার চেয়ে ছোট। নীলু বিলু তালড্যাংরার নাম আগে কখনো শোনেনি, তাই ওরা দুপাশে মাথা নেড়ে না বলল। মাম্পি খোকনের দিকে তাকিয়ে চোখ নাচিয়ে জিজ্ঞাসা করল, হঠাৎ তালড্যাংরার নাম নিচ্ছিস কেন রে খোকনদা? ওখানে গেছিলি নাকি এর মধ্যে? দুষ, ওখানে একা গিয়ে কি করব? তোদের দেখে ইচ্ছে হলো একবার মামার বাড়িতে ঘুরে আসার, তাই জানতে চাইলাম। তাহলে আর দেরি কেন, চল পিসিকে বলে সবাই মিলে হই হই করতে করতে ঠাকুরদার বাড়ি রওনা দিই। আমারও বহু বছর যাওয়া হয়নি। সেই বছর 10 আগে ঠাকুরদার শ্রাদ্ধের কাজে গিয়েছিলাম। এখন তো জ্যাঠাই সব দেখাশোনা করে শুনেছি। আমার বাবাও মাঝে মধ্যে টেলিফোনে খবর নেন। আজ বাবলু কাকা কাকিমা বাড়িতে থাকলে খুব ভালো হতো রে, কিন্তু তারা তো আর। কথাটা শেষ না করেই মাম্পি চুপ করে গেল। খোকনের মুখটাও চুপসে গেছিল মাম্পির মুখে তার ছোট মামার নাম শুনে। নীলু পরিবেশটাকে হালকা করার জন্য প্রসঙ্গ পাল্টে বলে উঠল, হ্যাঁ রে, তালড্যাংরা কোন জেলায় পড়ে? বাঁকুড়া জেলায় খাতড়া মহকুমার অন্তর্গত একটা গ্রামের নাম তালড্যাংরা। তোরা যেতে রাজি আছিস কি? ওখানে কিন্তু শহুরে আদব কায়দার চল নেই। কিছু গ্রাম্য রীতিনীতি, আচার বিচার সকলকেই মেনে চলতে হয়। আমরা গেলে আমাদেরও সেই নিয়ম মানতে হবে। আগে ভেবে দেখ, রাজি থাকলে আমার মাকে আমাদের সাথে যেতে বলবো। জ্যাঠাই মা একা পেরে উঠবেন না। নীলু, বিলু, মাম্পি সকলেই এক পায়ে খাড়া ছিল, কিন্তু খোকন তার মাকে মামার বাড়ি যাবার কথা বলতেই তার মা সুধা দেবী প্রথমেই রাজি হলেন না। ফিস ফিস করে বললেন, তোদের দুই ভাই বোনের মাথা কি একেবারে খারাপ হয়ে গেছে? নীলু বিলু আমাদের কুটুম, আর তাছাড়া তালড্যাংরা বাড়িতে ওরা কোনো আদর আপ্যায়ন পাবে বলে তোরা আশা করিস? বড় বৌদির শরীরটাও ভালো নেই, হাঁপের টান নাকি আবার বেড়েছে। তাছাড়া বাবা গত হওয়ার পর থেকে তো ও বাড়ির পরিবেশটা এখন আর আগের মতো নেই, অনেক কিছুই বদলে গেছে। তার চেয়ে বরং চল মেদিনীপুরে আমার মামাতো ননদ মালতীর বাড়ি থেকে ঘুরে আসি। 2-3 দিন থাকাও যাবে। তোদের তো গ্রাম ভালো লাগে, ওদের বাড়িটাও তো গ্রামেই।
ওহো পিসি, কেন এত চিন্তা করছো? আমি আছি তো। নন্দা পিসির বাড়ি অন্য একদিন যাবো কোনে। বিলুদা নীলুদার কোনো অসুবিধা হবে না গো। তোমাকে কিচ্ছুটি ভাবতে হবে না গো পিসি। ঠাকুরদার বাড়িতেই চলো। জ্যাঠাইমাকে কুটোটিও নাড়াতে দেব না। আমি আর তুমি মিলে রান্নাবাড়ির কাজকর্ম সেরে নেব ক্ষণে। তুমি আর না করো না। খোকনও তার মামার বাড়ি যাবার জন্য পিড়াপিড়ি করতে লাগলো। সুধা দেবী আর বাধা দিলেন না। একদিনের মধ্যে গোছগাছ করে নিয়ে 4 ভাই বোন সুধা দেবীর সাথে বাঁকুড়ার উদ্দেশ্যে যাত্রা করল। ট্রেনের টিকিট পাওয়া গেল না। ধর্মতলা থেকে বাঁকুড়াগামী বাসে চেপে রওনা দিল সবাই। পরের দিন সকালে তালড্যাংরার বাড়িতে ওরা যখন পৌঁছলো তখন বেশ বেলা হয়ে গেছে। বহু বছর বাদে ছেলে মেয়েদের নিয়ে আসছে বলে বাস থেকে নেমে চেনা গাড়ি ভাড়া করে বাড়িতে এসেছেন সুধা দেবী। আসুন আসুন সর্দি, কদিন বাদে আসা। তা খোকন দাদা বাবু, মাম্পি দিদিমণি, আপনারা কেমন আছেন? আসুন ভেতরে আসুন তো। ব্যাগপত্র রাখুন, আমি সব ঘরে পৌঁছে দেবো কন। এই এখন টিউবওয়েল থেকে জল তুলে দিচ্ছি, হাত মুখ সব ধুয়ে নাও দেখি, তারপর আমি আপনাদের জল খাবারের ব্যবস্থা করতেছি। এ কি হরিদা, কল ঘরে জল কল সব থাকতে টিউবওয়েল থেকে জল তোলা হচ্ছে কেন? কল ঘরটা বহুদিন ব্যবহার হয় না গো সর্দি, তাই ধুলোবালি মাকড়সা জালে ভর্তি হয়ে আছে। কল খুললে ঘুলাটে জল পড়ে, তাই টিউবকল থেকে জল তুলে দিলু। তোমরা হাত পা ধুয়ে রুয়াকে উঠে বসো তো, মা ঠাউরুন এইমাত্র সিনানে গেলেন। ততক্ষণে নীলু বিলু খোকন আর মাম্পির সাথে বাড়ির একতলাটা ঘুরে ঘুরে দেখছিল। বিশাল চৌহদ্দি জুড়ে বিস্তৃত বাড়িটা অনেকটা রাজমহলের মতোই দেখতে। নীলু মাম্পিকে উদ্দেশ্য করে বলল, বাপরে, তোর জ্যাঠারা তো দেখছি বেশ বিত্তশালী ধনবান লোক। আরে মামাদের শরীরে জমিদারি রক্ত বইছে। দাদামশাইয়ের বাবার বাবা মানে আমার মা ও মামার প্রপিতামহ এ তল্লাটের জমিদার ছিলেন। এখন সে প্রথা উঠে গেলেও জমিদারির ঠাঁটবাট আদব কায়দা আগের মতোই বহাল রয়েছে। কাজকর্মের বহরও জমিদারদের মতোই। কত রকমের কাজ আছে, নিজে চোখে না দেখলে বুঝবি না। চাষবাস, ধান মাড়াই, জমি জমা, ব্যবসার হিসেব নিকেশ, পুকুরের মাছ, ঢেকিশাল, গোয়াল ঘর, ধানের গোলা, খামার বাড়ি সব দেখাশোনার জন্য আলাদা লোকজন আছে। ঢেঁকিশালটা আবার কি বস্তু রে? বাপের জন্মেও তো শুনিনি। আরে ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে, এই প্রবাদ প্রবচনটা পড়েছিস তো বাংলা ব্যাকরণে? সেই ধান ছাটার ঢেকির কথাই বলছে খোকনদা। ঢেকি রাখার জায়গাকে ঢেকিশাল বলে, ওইখানেই ধান ভাঙা হয়। তার জন্য আলাদা লোকও আছে, সেই খামার বাড়ি আর ধানের গোলা দেখাশোনা করে, এই আর কি। ও তাই বল। তা তোদের বাড়িতে কিসব আচার বিচার আছে বলছিলি? কই তেমন তো কিছু দেখছি না। এই শহরের মতোই তো অন্দরমহলে পাকা বাথরুম রয়েছে। এত বড় বাড়ি, শ্বেত পাথরের মেঝে, আবার দোতলাতেও আলাদা অ্যাটাচ বাথরুম আছে বললি। তাহলে কোনো অংশেই তো গ্রাম্য কিছু নয়, বরং বাইরে আশেপাশে খড়ের চাল দেওয়া ছোট বড় মাটির বাড়ি, পুকুর ঘাট, ক্ষেত খামার ইত্যাদি রয়েছে। ওই তো গরু, ছাগল, হাঁস, মুরগি সব চড়ে বেড়াচ্ছে। সাধে কি আর জমিদার বাড়ি বলে লোকে? এইসব কথাবার্তার মাঝেই মাম্পির জ্যাঠাইমা গিরিজা দেবী খুঁড়িয়ে খুঁড়িয়ে নিচে নেমে এলেন। হরিহর ততক্ষণে সকলের জন্য লুচি, আলুর তরকারি, চা ইত্যাদি বানিয়ে নিয়ে এলো। জ্যাঠাইমা মানুষটা বেশ অতিথিবৎসল। শরীর গতিক সুবিধে না থাকলেও সকলকে খাতির যত্ন করলেন। দিনের বেলাটা গল্পগুজব, মধ্যাহ্নভোজন ইত্যাদির মধ্যে দিয়ে কেটে গেল। শীতকালে গ্রামে বিকেল বলে আলাদা কোনো সময় হয় না। দুপুর থেকে সরাসরি সন্ধ্যা হয়ে গেল বিকেল 4:30 বাজতে না বাজতেই। তখনও খোকনের মামা অর্থাৎ মাম্পির জ্যাঠামশাই বাড়িতে ফেরেননি। হরিহরকে পাঠিয়ে দুপুরেই খবর দেওয়া হয়েছিল কাছারি বাড়িতে। কিন্তু হরিহর ফিরে এসে গিরিজা দেবীকে বলল, গিন্নিমা,
বড় বাবু কাছারি বাড়িতে নেই। কর্মচারীদের কাছে খবর পেলুম বাবুকে জরুরি কাছে সদরে যেতে হইছে, ফিরতি রাত হয়ে যাবে। সন্ধ্যের মুখে ওরা চারজন ছাদে গেল। ছাদ থেকে বাড়ির পিছনের অংশটা ভালোভাবেই দেখা যায়। খিড়কির দরজা খুলে বেরোলেই পাঁচিলের ঘেরাটোপে ঢেকিশাল, ধানের গোলা, চাষবাসের সাজ সরঞ্জাম রাখার মাটির ঘর, হাঁস মুরগির খোয়ার, খামার বাড়ি ইত্যাদি পরপর সাজানো রয়েছে। বাগান থেকে বেরিয়ে ডান হাতে বিরাট দিঘি, দিঘি ঘিরে গাছপালা, বাঁশবাগান, আমবাগান, বুড়ো বটতলায় জাগ্রত শিব মন্দির, একচালা দোচালা ছোট ছোট মাটির ঘর, চাকাওয়ালা বাঁশের তৈরি ঠেলা গাড়ি, খড়ের গাদা, গরুর বাথান, সবকিছু ছবির মতো সাজানো। নীলুবিলু হাঁ করে সেসব দেখছিল। শহরের পরিবেশের সাথে আকাশ পাতাল পার্থক্য। সন্ধ্যের মুখেই ঝুপ করে রাতের অন্ধকার নেমে এসেছে। মাম্পি আর খোকনও উকি মেরে চারিদিক দেখছিল। হঠাৎ দূর থেকে একটা শীষের শব্দ শুনে ওদের চমক ভেঙে গেল। বাগানে নতুন পাখির আমদানি হয়েছে মনে হয়। ও আচ্ছা, তা সেই আনন্দে ভর সন্ধ্যাবেলায় না ঘুমিয়ে শীষ দিয়ে তোকে গান শোনাতে এসেছে বুঝি? তুইও পারিস বটে, যত সব। বিলুর মুখ ঝামটানি খেয়ে খোকন চুপ করে গেল। বাকিরা ঠোঁট টিপে হাসতে লাগলো। ওদিকে বিলুর কথা শেষ হতে না হতেই গাছের ডালে বসে থাকা একটা রাতচরা পাখি তীক্ষ্ণ কর্কশ আওয়াজ তুলে খিখি করে ডেকে উঠল। কিন্তু পরক্ষণেই হঠাৎ কি যে হলো পাখিটার, ঘাড় বেঁকিয়ে নিচের দিকে তাকালো। তারপরেই কি একটা দেখে আতঙ্কে ডানা ঝাপটে উড়ে গেল তীব্র আর্তনাদ করে। পাখিটার ভাবভঙ্গি দেখে খটকা লাগলো ওদের। সঙ্গে সঙ্গে ওরা নিচের দিকে ঝুঁকে দিঘির দিকে তাকালো। সরু এক ফালি চাঁদ উঠেছে আকাশে। দিঘির ধারে গাছগাছালি দীর্ঘ স্থির ছায়ার পাশে আরেকটি ছায়া এদিক ওদিক দুলছে, তবে কোনো গাছের পাতা বা ডালপালা নয়। একটা মিশমিশে কালো বিভৎস ছায়ামূর্তি, যার কোটরগত চোখ দুটো ভাটার মতো জ্বলছে। একটা কাটা হাত মুখের কাছে ধরে দাঁত বসিয়ে কামড়ে কামড়ে খাচ্ছে। পায়ের কাছে পড়ে আছে কোনো হতভাগ্যের টুকরো টুকরো দেহাংশ। প্রচন্ড আতঙ্কে চিৎকার করতেও ভুলে গেল ওরা। প্রথম দিন বেড়াতে এসেই যে এমন একটা ভয়ঙ্কর ঘটনার সম্মুখীন হতে হবে, এ তাদের কল্পনারও অতীত ছিল। চারজনে দুধদার করে সিঁড়ি দিয়ে নেমে এলো। এই শীতেও তাদের কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। ওপরে ওঠার সাহস তোদের কে দিয়েছে? আমার অনুমতি ছাড়া কেউ এক পা নড়তেও সাহস পায় না। আর তোরা এখানে এসে হুজ্জুতি শুরু করে দিয়েছিস। বাইরে থেকেই তোদের গলা পেয়েছি, এখন সারা বাড়ি দাপিয়ে বেড়াচ্ছিস। একা রাজত্ব পেয়েছিস নাকি? বাড়িটাকে একেবারে চিড়িয়াখানা বানিয়ে ফেলেছিস দেখছি। আর সুধা, কি ব্যাপার বলতো তোর? এ বাড়িতে আসার আগে একবারও আমার অনুমতি নেবার প্রয়োজন মনে করলি না? টেলিফোন করেও তো বলতে পারতিস, তখনই বারণ করে দিতাম। খোকন মাম্পিকে সাথে এনেও তোর মন ভরেনি, আবার দুটো বাইরের ছেলেকেও সঙ্গে করে আনতে হলো। এসব আমি পছন্দ করি না, তা তুই ভালো করে জানিস। তবুও, আর এই যে তোমরা, চেনা নেই জানা নেই, সে কোন কালে একবার দেখা হয়েছিল বিয়ে বাড়িতে, তবুও নির্লজ্জের মতন মাস্তুতো বোনের সাথে তার জ্যাঠার বাড়িতে ঢ্যাং ঢ্যাং করে চলে এলে। একবারও কুণ্ঠিত হলে না? সুধা দেবী চোখে জল নিয়ে মাথা হেঁট করে দাঁড়িয়ে রইলেন। খোকন মুখ চুন করে নীলুবিলুর পাশে দাঁড়িয়ে মনে মনে আফসোস করে মাকে সবার সামনে অপমানিত হতে দেখে। নীলুবিলুর কথা ভেবে খুব খারাপ লাগে তার, অথচ বড় মামার মুখের ওপর কিছু বলার সাহস নেই ওর। ওই দশাশয়ী চেহারার বদমেজাজি লোকটার চোখের দিকে তাকালেই খোকনের ভয় লাগে। ওদিকে নীলুবিলুর চোখ মুখ রাগে অপমানে থমথম করছে। তবু এই পরিস্থিতিতে মুখের ওপর কিছু বললে ঝঞ্ঝাট আরও বাড়বে, সেই কথা চিন্তা করে চুপ করে দাঁড়িয়ে থাকে। মাম্পির মনের অবস্থাও তখন শোচনীয়। যা দৃশ্য তাকে দেখতে হয়েছে তাতে কোনো মানুষ স্বাভাবিক থাকতে পারে না। প্রচুর চাপ পড়ছে মনের ওপর। তবে সে কিন্তু মুখ বুঝে অন্যায় সহ্য করে থেমে থাকার মেয়ে নয়। তাই সিঁড়িতে দাঁড়িয়েই প্রতিবাদ করে বলে উঠল, কাদের বাইরের ছেলে বলছেন জ্যাঠাবাবু? ওরা আমার মাসির ছেলে, কোনো রাস্তার ছেলে নয়।
তাছাড়া আপনার তো একার রাজত্ব নয়, নিজের বাড়িতে আসতে গেলে অনুমতি নিতে হবে কেন? আমার বাবা যেমন এ বাড়ির মেজ ছেলে, তেমনি সুধা পিসিও এ বাড়ির একমাত্র মেয়ে। বিয়ে হয়ে গেলেই সম্পর্ক চুকে যায় না। এটা আপনার একার বাড়ি নয়, আমাদের সবার বাড়ি। ছোট কাকা যদিও আর এই দুনিয়ায় নেই, তবুও এটা তারও বাড়ি। কেউ পৃথিবী ছেড়ে চলে গেলে তার চিহ্ন মুছে যায় না। একা থাকলেই কি সব একার হয়ে যায়? মাম্পিকে ওইভাবে বলতে দেখে তার জ্যাঠামশাই রাগে উত্তেজনায় কেঁপে উঠলেন। গর্জে উঠে মাম্পির চুলের মুঠি ধরে বললেন, কি বললি শয়তান পাজি মেয়ে? এই সেদিন জন্মাতে দেখলাম, আর সেই মেয়ের মুখে এত বড় বড় কথা। মা কোনো সহবত শেখাননি, শুধু গুরুজনদের মুখে তর্ক করতে শিখিয়েছে, তাই না? এত বড় দুঃসাহস তোর! খুব সাবধান জ্যাঠাবাবু, একদম মা তুলে কথা বলবেন না। এটা আমার ঠাকুরদার বাড়ি, আমরা যখন খুশি আসতে পারি। তিনি তো আর আপনাকে ঘরবাড়ি লিখে দিয়ে যাননি। তালড্যাংরার বড়বাবু নিশিকান্ত চৌধুরী, যার নাম শুনলেই গায়ের সবাই ভয় কাঁপে, একটা হাঁটুর বয়সী মেয়ের কাছে অপমানিত হয়ে পাল্টা জবাব দিতে মাম্পির গালে চড় মারতে উদ্যত হলেন। আর ঠিক তখনই বাড়ির পিছন দিক থেকে একটা হইচই চিৎকার চেঁচামেচির শব্দ ভেসে এলো। কে এমন ভাবে কাঁদছে? ভজন সমাদদারের বিধবা বোন গিরিবালার গলা না ওটা? কথাটা মনে হতেই নিশিকান্ত চমকে উঠলেন। ইতিমধ্যে সুধা দেবী, ভৃত্য হরিহর সকলেই খিড়কির দরজা খুলে বেরিয়ে গেছিল। নিশিকান্ত নিজেও এবার বড়ি মড়ি করে ছুটে গেলেন। গ্রামবাসীদের ভিড় উপচে পড়ছে দিঘির পাড়ে। সবাই সেই নারকীয় দৃশ্য দেখে স্তব্ধ হয়ে গেছে। অসত্য গাছের নিচে একটা আধ খাওয়া মৃতদেহ পড়ে আছে, যার কোমর থেকে পা অবধি কিছুই আর অবশিষ্ট নেই। বাকি অংশটাও কেউ খুবলে খুবলে খেয়েছে, শুধু মুখটুকু জেগে আছে। চোখের মনি ঠিকরে বেরিয়ে এসেছে কোনো অজানা আতঙ্কে। সেই মর্মান্তিক দৃশ্য দেখে দোর্দণ্ড প্রতাপ নিশিকান্ত মাথায় হাত দিয়ে বসে পড়লেন ভজন সমাদদারের অবশিষ্ট দেহাংশের পাশে। গিরিবালা মাটিতে মাথা কুটে মরছে, আছাড়ি পিছাড়ি খাচ্ছে, তাকে সামলানোও যাচ্ছে না। মনটা শক্ত কর গিরিবালা, দাদাকে তো আর ফিরে পাবি না। ভজন আমার খাস কর্মচারীদের একজন ছিল। কে ওকে এমন নৃশংসভাবে মেরেছে তাকে আমি খুঁজে বের করবই, কথা দিলাম। এখন বাড়ি যা, ভজনের শেষকৃত্যের ব্যবস্থা কর, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। এই কে আছিস? রঘু, বাকিদের খবর দে, ভজনের শেষকৃত্যের ব্যবস্থা কর। ওদিকে নীলু, বিলু, খোকন, মাম্পি একতলার ঘরে নিশিকান্ত দুর্ব্যবহার ও খানিক আগের দেখা নৃশংস ঘটনাটা নিয়ে গম্ভীর আলোচনায় বসেছে। খোকনদা, জ্যাঠাবাবুকে তোরা তো ভয় কিসের বলতো? আমরা তো আর কোনো অন্যায় করিনি। সময়ের অভাবে আমার বাবা, পিসি কিংবা অন্যান্য আত্মীয় স্বজনদের কেউ এখানে যাতায়াত করতে পারে না। তাই বলে জ্যাঠাবাবু নিজেকে সর্বেসর্বা বলে মনে করবে? অন্তত তোর আর আমার মাঝে মাঝে একবার এখানে আসা দরকার ছিল। কিন্তু জ্যাঠাবাবুকে না হয় পরে জব্দ করা যাবে, কিন্তু সবচেয়ে আগে ভজন সমাদদারের নৃশংস ঘটনাটাকে নিয়ে ভাবা দরকার। আমরা যাকে ছায়া মূর্তি বলে ভেবে ভয় পেয়েছি, সে কি সত্যি কোনো অশরীরী, নাকি ও অশরীরীর বেশে ভজন কাকার কোনো ব্যক্তিগত শত্রুই খুনটা করেছে বা করিয়েছে? অথবা সে জ্যাঠাবাবুরও শত্রু হতে পারে। কান টানলেই মাথা আসে। ভজন কাকাকে মেরে জ্যাঠাবাবুর ওপর শোধ তুলতে পারে, কিন্তু কি কারণে কে ঘটিয়েছে সেটাই উদ্ধার করতে হবে। অশরীরীর বেশে মানে বুঝলি না? ছদ্মবেশের কথা বলছি, যাতে কারোর ওপর সন্দেহ না হয়, তার জন্যই এই ব্যবস্থা। কোনো মানুষ খুন করেনি, এটা প্রমাণ করার জন্যই খুনি ভূত সেজে আসতে পারে। সাব্বাস, এই পয়েন্টটা তো আমাদের কারোর মাথাতেই আসেনি। তুই ঠিক বলেছিস মাম্পি।
সত্যি মাম্পি, তুই বড় হয়ে নির্ঘাত গোয়েন্দা হবি। আমাকে অ্যাসিস্ট্যান্ট করে নিস কেমন? খোকন, তুই যা ভীতু, আবার গোয়েন্দার অ্যাসিস্ট্যান্ট হওয়ার স্বপ্ন দেখছিস। হ্যাঁ, তাহলেই হয়েছে। ঠাট্টাই আর কি ছেড়ে এবার যেটা বলছি সেটা মন দিয়ে শোন। ঘটনাটা ঘটতে কিন্তু আর কেউ দেখেনি, শুধু আমরা 4 জন ছাড়া। সুতরাং যা করার খুব শীঘ্রই আমাদের করতে হবে। এখন চল, জ্যাঠাবাবু ভজনের অন্ত্যেষ্টিক্রিয়া নিয়ে বেশ খানিকক্ষণ ব্যস্ত থাকবে। এই সুযোগেই আমরা বেরিয়ে যাই। কারোর কাছ থেকে কিছু খবরও পেয়ে যেতে পারি, কোনো গোপন তথ্য, যা হয়তো ভজনদার বোন বা জ্যাঠাবাবু কেউ জানতো না। যেমন ভাবা তেমন কাজ। ওরা প্রস্তুতি নিয়ে বেরোতে উদ্যত হলেও ওদের যাওয়া হলো না। খিড়কির দরজা দিয়ে বেরোতেই তারা লক্ষ্য করলো পুলিশ এসে হাজির হয়েছে। যাই হোক, দিন দুয়েকের মধ্যে ব্যাপারটা একটু থিতিয়ে এলো। পুলিশ নির্দেশ দিয়ে বলে গেছে নিশিকান্ত ও গিরিবেলাকে থানায় হাজিরা দিতে যেতে হবে নিয়ম করে। সুধা দেবী, খোকন, মাম্পিদের কেউই এখন এলাকা ছেড়ে বাইরে যেতে পারবে না, সেই নির্দেশও দিয়ে গেছে। মাম্পি, খোকনরা যে ছাদ থেকে ঘটনাটা দেখেছে সেটা ওরা পুলিশের কাছে বেমালুম চেপে গেল। 2 দিন পুলিশি ঝামেলার মধ্যে কাটলেও আর কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেনি। এর মধ্যে পরপর 2 দিন সকাল বিকেল আতিপাতি করে খুঁজেও কোনো ক্লু না পেয়ে মাম্পি আফসোসের স্বরে বলল, না, কোনো ক্লু থাকলেও ঘটনার রাত্রেই সব লোপাট হয়ে গেছে। এবার বাকি রইল জিজ্ঞাসাবাদ করা। কিন্তু গ্রামবাসীরা নতুন কোনো তথ্য দেবে বলে মনে হয়? যা জানার পুলিশ ওদের সবাইকে জেরা করে জেনে গেছে। আমরা কিছু প্রশ্ন করলে ওরা নতুন কি আর উত্তর দেবে আমাদের? এরই মধ্যে 3য় দিন সন্ধ্যার আলো আধারিতে নিশিকান্তবাবুর শ্যালক নীলরতন আর খানশ্যামা কালীপদকে অশ্বত্থ গাছের নিচে দাঁড়িয়ে কথা বলতে দেখল ওরা। গিরিজা দেবীর ভাই নীলরতন তার দিদির বাড়িতেই থাকে। 2 দিনের জন্য ব্যবসার কাজে কলকাতায় গেছিল। ফিরে এসে ভজনের ঘটনাটা শুনে খুবই উদ্বিগ্ন হয়ে পড়েছে। হঠাৎ একটা ভারী মোটা ডাল এসে তাদের পায়ের সামনে পড়ল। কারো মাথায় পড়লে মাথাটা ফেটে যেত। কালীপদ ভয়ে ওদিক থেকে সরে এসে ওপর দিকে তাকাতেই আচমকা মেয়েলি গলায় খিলখিল করে কেউ হেসে উঠল গাছের ওপর থেকে। সেদিকে তাকিয়ে ঘুষি পাকিয়ে নীলরতন বলল, এই গাছে কেড়ে ওপর থেকে ডাল কেটে ফেলেছিস? সাহস তো কম নয়। শিগগিরই গাছ থেকে নেমে আয়, নেমে আয় বলছি। বড়বাবুর কাছে নিয়ে যাব। বড় বাবু আমার কিচ্ছুটি করতে পারবে না। ডেকে নিয়ে আয় দেখি তোর ক্ষমতা কত। হাসির আওয়াজ কানে এলেও সেখানে কাউকে দেখা গেল না। গাছটা এমন কিছু ঝাঁকড়াও নয়, সবটাই দৃশ্যমান। তাহলে মেয়েটা লুকোলো কোথায়? মাম্পিরাও অবাক হয়ে গেল সেই আশ্চর্য ঘটনা দেখে। মেয়েটাকে না দেখা অবধি শান্তি নেই কারো। ওদিকে নীলরতন প্রচন্ড রেগে গিয়ে মেয়েটাকে ধরে আনার জন্য এক লাফে গাছে উঠতেই সঙ্গে সঙ্গে গাছের মোটা গুড়িটা হঠাৎ শিকড় বাকড় শুদ্ধ মাটি থেকে উপড়ে এসে বিকট আওয়াজ করে আগার দিকের কিছুটা অংশ দিঘির জলে গিয়ে পড়ল। ওদিকে দিঘির বাইরে মাটিতে পড়ে থাকা মোটা গুড়ির তলায় পিষে গেল নীলরতনের নধর দেহটা। কালীপদ আতঙ্কে ছোটাছুটি করতে লাগলো। ছুটে গেল মাম্পিরাও। চেঁচিয়ে লোক জড়ো করলেও গাছের গুড়িটাকে এক চুলো নড়ানো গেল না। এমন সময় ঝোপঝাড়ের আড়াল থেকে হিস হিসে কণ্ঠে কেউ বলে উঠল, সব কটাকে শেষ করে দেব, কেউ বাঁচবে না, কেউ না, কেউ না। গিরিজা দেবী শোক সামলাতে না পেরে পঙ্গু হয়ে বিছানায় পড়ে গেলেন। নিশিকান্তর মাথায় আকাশ ভেঙে পড়ল।
আর সেদিন রাত থেকেই চৌধুরী বাড়িতে শুরু হয়ে গেল ভয়ঙ্কর ভৌতিক উপদ্রব। রাত হলেই ছাদের মেঝেতে ভারী কিছু ঘষতে নিয়ে যাওয়ার শব্দ হয়। দোতলার বারান্দায় সন্ধ্যের পর একটা ছায়া মূর্তিকে ঘুরে বেড়াতে দেখা যায়। অদ্ভুতুরে হাসির আওয়াজে টেকা দায় হয়ে পড়ে। নিশিকান্ত চৌধুরীর ঘরের জানালা দিয়ে প্রতি রাতে একটা কালো বিভৎস চেহারা গড়ার ধরে দাঁড়িয়ে থাকে। সকালে উঠলেই ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখা যায় মুরগির পালক, বাদুড়ের ডানা, কাকের ঠ্যাং, জীবজন্তুর উচ্ছিষ্ট দেহাংশ। ভয়ে নিশিকান্তের রাতের ঘুম উড়ে গেল। কি কারণে বাড়িতে আত্মার উপদ্রব হয়েছে তা ভেবে না পেয়ে তিনি একজন গুণিনকে ডেকে আনলেন, কিন্তু বেশিক্ষণ টিকতে পারলেন না। যাওয়ার সময় ভয়ার্থ কণ্ঠে বলে গেলেন, রাম 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 রাম। এ বাড়িতে এক অতি ভয়ঙ্কর শক্তিশালী আত্মা বাসা বেঁধেছে। তাকে ধ্বংস করার ক্ষমতা আমার নেই। আপনি আপনি কোনো নাম করা তান্ত্রিককে খবর দিন গিয়ে। তিনি একমাত্র রক্ষা করতে পারবেন এই বিপদ থেকে। রাম 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 রাম। সকলের মনে আতঙ্কের সঞ্চার হলো। সন্ধে হলেই একটা বিভৎস ছায়ামূর্তি সারা বাড়িতে ঘুরে বেড়ায়। কখনো হাসে, কখনো কাঁদে, কখনো চিৎকার করে বলে, ওকে বাঁচতে দেব না, সবাইকে মেরে ফেলবো, সবাইকে মেরে ফেলবো। এইসব ঘটনার সপ্তাহখানেক বাদে সদর থেকে জরুরি কাজ সেরে ভর সন্ধ্যায় সাইকেল করে বাড়ি ফিরছিল গায়ের মাতব্বর শ্যামাচরণ মিত্র। ফুলকলি রে ফুলকলি, বলতো এটা কোন গলি? ফুলকলি রে ফুলকলি, বলতো এটা কোন গলি? এই গলিতে যদি কেউ একবার আসে সেই তো ফার্স্টে। আরে আরে এটা আবার কার হাত? আর আমার সাইকেলের পিছনে কে বসে আছে? এটা তো কোনো মেয়ের হাত। কে? সাইকেল থামিয়ে নামতে যেতেই কুয়াশা ভেদ করে একটা বিশ্রী হাসির শব্দ ভেসে এলো। তারপর কিছু বুঝে ওঠার আগেই একটা বিভৎস ছায়ামূর্তি এসে ফচাক করে ধর থেকে মুন্ডুটা উপড়ে নিয়ে চলে গেল। গলা কাটা মৃতদেহটা পড়ে রইল মেঠো পথের এক ধারে। কাটা মুন্ডুটা পাওয়া গেল শ্যামাচরণের ঘরের বিছানায়। প্রবল আতঙ্কে গ্রামবাসীদের অনেকেই রাতারাতি ভিন গায়ে রওনা দিল। এই হত্যাকাণ্ডে দুদিন বাদে সন্ধ্যাবেলায় বাড়ির উঠোনে বসেছিল ওরা চারজন। সুধা পিসি সকলকে তেলে ভাজা চা, মিষ্টি, মুড়ি ইত্যাদি দিয়ে গেলেন। ওরা মহানন্দে সেসব গলধকরণ করছিল। হঠাৎ ওদের কানে একটা মিষ্টি শিশের শব্দ ভেসে এলো। মন্ত্রমুগ্ধের মতো উঠে দাঁড়ালো বিলু আর খোকন। আচমকা এক রাশ চাপ চাপ জমাট বাঁধা কুয়াশা এসে ঢেকে দিল গোটা বাড়ি আর উঠোন চত্বরকে। কুয়াশা হাতড়ে পরস্পরকে খুঁজে বেড়াতে লাগলো খোকন, মাম্পি, নীলু, বিলু। হঠাৎ করে একে অপরের গলা শুনতে পাচ্ছে, অথচ কেউ কাউকে দেখতে পাচ্ছে না। কিছুক্ষণ পর কুয়াশা কেটে গেল বটে, কিন্তু দেখা গেল উঠোনে নীলু ছাড়া আর কেউ নেই। নীলু নিজেকে একা এভাবে উঠোনের মাঝখানে আবিষ্কার করে হতভম্ব হয়ে গেল। সবাই গেল কোথায়? কারোর কোনো সাড়া শব্দ পাওয়া গেল না কেন? এমন সময় মাম্পিকে হঠাৎ একটা খাটো শাড়ি পরে গামছা কাঁধে কলঘরের দিকে যেতে দেখে নীলু যার পর্নায় স্তম্ভিত হয়ে গেল। এই মাম্পি, কোথায় যাচ্ছিস? এই ভর সন্ধ্যাবেলায় তুই স্নানে যাচ্ছিস কেন? কি হলো? উত্তর না দিয়ে চলে যাচ্ছিস যে? এই মাম্পি, এই মাম্পি। কেমন যেন একটা ঘোরের মধ্যে চলে গেছিল নীলু।
কিন্তু ঘোর কাটতেই মাম্পিকে ফ্রক পরে তার পাশে দাঁড়িয়ে থাকতে দেখে থতমত খেয়ে গেল। এই মাম্পি, এ কি রে? এই ঘোর শীতে ভর সন্ধেবেলায় তুই কল ঘরে স্নান করতে গেছিলি? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? একে বহুদিন আসিসনি, তার উপর পাড়া গায়ে ঠান্ডা। একবার বুকে সর্দি বসে গেলে ধুম জ্বর আসবে, বেরোনো শিখেই উঠবে তখন। মানে কি সব বলছিস তুই নীলুদা? আমি শুধু শুধু এই অসময়ে চান করতে যাব কেন? দুপুরে খাওয়ার আগেই তো তোদের সাথে পুকুরে ডুব দিয়ে এলাম। তুই, বিলুদা, খোকনদা, সুধা পিসি, আমি। ভুলে গেলি নাকি? মিথ্যে বলিস না মাম্পি, শুধু দুপুরেই নয়, এখনো গিয়েছিলি। একটু আগেই তো তোকে দেখলাম তেলের শিশি আর গামছা নিয়ে এলো চুলে কলঘরের দিকে যাচ্ছিস। আমি কতবার বারণ করলাম, বললাম শীতের সন্ধ্যা, যখন তখন স্নানের অভ্যেস নেই, যেচে বিপদ ডেকে আনিস না। কিন্তু তুই আমার কথা ভ্রুক্ষেপই করলি না, খালি গায়ে একটা খাটো শাড়ি জড়িয়ে কলঘরে ঢুকে গেলি। ওদিকে বিলু আর খোকন কোথায় যে গেল, ওদের কাউকেও খুঁজে পাচ্ছি না। সুধা পিসি, জ্যাঠাইমা, কারো কোনো সাড়া শব্দ নেই। কি ব্যাপার বলতো? কোথায় গেল সবাই? আমি যদি স্নান করি তাহলে এখন কলঘরে কে জল ঢালছে নীলুদা? তাছাড়া কলঘর তো বহু বছর ধরে অব্যবহৃত, নোংরা হয়ে পড়ে আছে। তাহলে মাম্পির কথা শেষ হবার আগেই কটকট করে কিছু চিবিয়ে খাবার শব্দ শুনে চমকে উঠল ওরা। কি? ছাড়বো না, কাউকে না, সব কটাকে শেষ করে দেবো। কাউকে বাঁচতে দেব না, কাউকে না। হঠাৎ একটা রক্তমাখা মুখের ভয়ঙ্কর অবয়ব ভেসে উঠল চোখের সামনে। অন্ধকার হলেও আকাশে ছেঁড়া ছেঁড়া মেঘের আড়ালে খয়াটে চাঁদ জেগেছিল। তার মলিন আলোয় স্পষ্ট দেখল ছায়ামূর্তির বিভৎস মুখে রক্ত লেগে আছে। সেই রক্ত ঠোঁটের কষ বেয়ে বুকের কাছে গড়িয়ে পড়ছে। পরক্ষণেই সেটি অদৃশ্য হয়ে গেল। ভয় ঠকঠক করে কাঁপতে কাঁপতে নীলু আর মাম্পি কল ঘরে ছুটে গেল। ওখান থেকে অস্ফুট স্বরে কারুর গোঙানির শব্দ ভেসে আসছে। কাছে গিয়ে যা দেখলো তাতে তাদের হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হলো। বাড়ির ভৃত্য হরিহর মাটিতে পড়ে ধুঁকছে। বাড়ির পোষা কালো বিড়ালটার আধ খাওয়া ছিন্ন ভিন্ন দেহ, অবশিষ্ট হাড় গোড়, কালো পশম ইত্যাদি ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। মাথা নেই, শুধু ধরটাই পড়ে আছে। প্রবল আতঙ্কে হরিহরের চোখ দুটো ঠিকরে বেরিয়ে এসেছে। বাকশক্তি হারিয়ে ফেলেছে, শুধু গো গো শব্দ বেরোচ্ছে গলা দিয়ে। ওদের দেখে হাত তুলে অস্ফুটে কিছু বলতে চাইছে। হরিহরকে ধরাধরি করে উঠোনে বসালো কোনো মতে। জল খেয়ে কিছুটা ধাতস্থ হয়ে হরিহর অতি কষ্টে বলল, কিছুক্ষণ আগে চালুনি নিয়ে বাড়ির পেছন দিকে ঢেকিশালে গিয়েছিলাম ধান ঝাড়াই মারাইয়ের জন্যে। সেইখানে খড়ের গাদায় বাড়ির পোষা কালো বিড়ালটা শুয়েছিল। চারিদিকে শুনশান, কুয়াশায় ঢাকা। হঠাৎ একটা মেয়ের রূপ ধরে কোনো ডাইনি এলো। তার পরনে তেনাকানি, মানে শাড়ির মতন ছেঁড়া কাপড় জড়ানো ছিল। বিড়ালটাকে আশ্রে কামড়ে ধর থেকে মুন্ডুটা উপরে নিয়ে অন্ধকারে মিলিয়ে গেল। আমার মনে হয় মেয়েটা আসলে ডাইনি, নোকের হাতে মার খেয়ে মরছে, তারপর এখন অতৃপ্ত আত্মা হয়ে ঘুরে বেড়াচ্ছে। কি সাংঘাতিক ব্যাপার রে মাম্পি! কিন্তু খোকন আর বিলু, ওরা কোথায়? গোটা বাড়ি নিস্তব্ধ, শুনশান। বিলু, সুধা পিসি, খোকন, কোথায় গেলি? তোমরা কোথায়? কারো কোনো সাড়া পেল না ওরা। কথাগুলো প্রতিধ্বনি হয়ে মাম্পির নিচের কানেই ফিরে এলো। ঘোর দুশ্চিন্তায় পড়ে গেল দুজনে। কোনো বিপদ হলো না তো ওদের?
এমন সময় চারপাশে নিস্তব্ধতা খান খান করে একটা কান ফাটানো আর্তনাদ ভেসে এলো। তারপরেই কালো মতো কিছু একটা সেদিক থেকে উড়ে এসে টিউবওয়েলের সামনে সশব্দে ধপ করে পড়ে গেল। হৃৎপিণ্ড ধক করে এক লাফে গলার কাছে চলে এলো নীলুর। মাম্পি দৃশ্যটা দেখে ভয় ভাষা হারিয়ে ফেলেছিল। হুঁশ ফিরতেই নীলুর হাত ধরে সবেগে বাড়ি থেকে বেরিয়ে দিশাহীনভাবে এদিক ওদিক ছুটতে লাগলো। অত বড় জমিদার বাড়িটা একেবারে খা খা করছে। ভৃত্য, খানসামা, পাইক, পেয়াদা কেউ কোথাও নেই। শুধু উঠোনের মাঝখানে হুমড়ি খেয়ে পড়ে আছে একটা তালগোল পাকানো মাংসপিণ্ড। হঠাৎই অদ্ভুতভাবে লাশটাও উধাও হয়ে গেল উঠোন থেকে। এক ফোঁটা রক্তের ছিটেও কোথাও লেগে নেই, যেন কোনো কিছু ঘটেইনি এখানে। ভয়ে চোখে অন্ধকার দেখলো মাম্পি, নীলু। চেঁচিয়ে সকলের নাম ধরে ডাকলো, কিন্তু ডাকাডাকি সাড় হলো। কারো কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। মাম্পি ভয় ভয় বলল, নীলুদা, এবারে সবকিছুই আমার বড্ড অস্বাভাবিক ঠেকছে। খোকন বিলু অদৃশ্য হওয়ার মূলে ওই ছায়ামূর্তির ভূমিকা থাকা অসম্ভব কিছু নয়। যদিও আজ অবধি সে আমাদের কোনো ক্ষতি করেনি। চল ওদের খুঁজে দেখি। জ্যাঠাইমার বিছানায় ছেড়ে ওঠার ক্ষমতা তো নেই। তিনি বোধহয় ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে আছেন। কিন্তু কিন্তু পিসি কোথায়? চল চল একবার ওপরে গিয়ে দেখে আসি। দ্রুত সিঁড়ি বেয়ে উঠে দেখলো জ্যাঠাইমা অকাতরে ঘুমোচ্ছে। তবে সুধা দেবীকে খুঁজে পাওয়া গেল না। নিচে নেমে সদর দরজা দিয়ে বাইরে যাওয়ার মুহূর্তে বিলু, খোকন উদ্ভ্রান্তের মতো চেহারা নিয়ে হাজির হলো। চোখে মুখে আতঙ্ক মেশানো, যন্ত্রণার ছাপ সুস্পষ্ট। কি রে, কোথায় গিয়েছিলি তোরা? কি হয়েছে তোদের? হ্যাঁ, কি হয়েছে? চোখ মুখের এই কি অবস্থা তোদের? আরে কি হয়েছে বল না, চুপ করে আছিস কেন দুজনে? ওই দেখো। সুধা দেবী ইতিমধ্যে ফিরে এলেন। ওদের চা খেতে দিয়ে তিনি বড় রাস্তার দিকে সান্ধ্য বাজারে গেছিলেন। তিনি এইসব কিছু জানতেনও না। এই কি হয়েছে রে? এত চেঁচামেচি কিসের? জানিস না তোদের চেঁচামেচি শুনলে বড়দা কেমন ক্ষেপে যায়? আর কে কোথায় উধাও হয়ে গেছিল শুনি? দেখো না পিসি, তুমি চা দিয়ে যাওয়ার পর বিলুদা আর খোকনদা হঠাৎ উধাও হয়ে গেছিল। জিজ্ঞাসা করাতে কিছু বলছেই না, চুপ করে আছে। উধাও হওয়ার ঘটনাটি বললেও মাম্পি আর নীলু পুরোপুরি বাকি ঘটনা চেপে গেল। যদিও বা ভৃত্য হরিহরকে আগেই কিছু বলতে বারণ করে দিয়েছিল মাম্পি আর নীলু। উধাও হয়ে যাওয়ার ঘটনা শুনে সুধা দেবী অনেক চেষ্টা করলেন ওদের দিয়ে কিছু বলাতে, কিন্তু কিছুতেই কিছু জানা গেল না। বিলু শুকনো মুখে চুপ করে বসেছিল। নীলু পিড়াপিড়ি করলেও কিছু বলতে চাইল না। খোকন ছলছলে চোখে বলল, মা, আমাদের আমাদের খেতে দিয়ে দাও, আমরা শুয়ে পড়ব। মাম্পি আর নীলু খাওয়া দাওয়ার পর গুম হয়ে বসেছিল। কিছুক্ষণ পর নীরবতা ভেঙে মাম্পি বলল, খেয়াল করে দেখেছিস নীলুদা, কেউ আজ কোনো ঘটনা ঘটতেই দেখেনি। যা দেখেছি শুধু আমি, তুই আর হরিদা। একদম ঠিক বলেছিস। আমিও ঠিক এই কথাটাই ভাবছিলাম। আমার মনে হয় কেউ আমাদের কিছু ইঙ্গিত দিতে চাইছে, বুঝলি? কিছুদিন ধরে খটকাটা লাগছিল, আর আজ সন্ধ্যায় ঘটে যাওয়া ভয়াবহ ঘটনার পর সেই সন্দেহ আরো গাঢ় হয়ে গেল। আর ওই তালগোল পাকানো দেহটা কার ছিল রে? আর সেটা অদৃশ্যই বা হয়ে গেল কিভাবে? এটা কি ভবিষ্যতের কোনো ভয়াবহ ঘটনার ইঙ্গিত দিচ্ছে? একটু ভেবে দেখ, আজ অবধি যে কজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে ওই অশরীরীর হাতে, তাদের সকলেরই কোনো না কোনোভাবে জ্যাঠাবাবুর সাথে সম্পর্ক রয়েছে। তার মানে তুই বলতে চাইছিস এই হত্যাকাণ্ডগুলো অশরীরী কেবল তার অস্তিত্ব জানাতেই ঘটায়নি,
এর মূলে গভীর কোনো রহস্য আছে। ঠিক বুঝতে পারছি না রে, সব কিছু কেমন যেন গোলমেলে হয়ে যাচ্ছে। তুই দেখ, এই বাড়িতে সন্ধে হলেই প্রতিদিন ভৌতিক উপদ্রব ঘটছে। কে ওই অশরীরী, আর কেনই বা সবাইকে মেরে ফেলতে চায়? দেখ, তোর জ্যাঠার বাড়িতে আমাদের প্রথম আসা। অত কিছু তো জানি না তোদের পরিবারের সম্পর্কে, তবে একটা কথা স্পষ্ট যে হত্যাকারী কোনো মানুষ নয়, সে এক ভয়ঙ্কর প্রেতাত্মা। সেদিন গুনিন কি বলল ভুলে গেছিস নাকি? তার কথাই ঠিক, কিন্তু অশরীরীর হঠাৎ এ বাড়িতে এসে বাসা বাঁধার কারণ কি? বা কেন বেছে বেছে সেই সব মানুষকেই হত্যা করছে যাদের এই বাড়ির সাথে সম্পর্ক আছে? এটাই তো বুঝতে পারছি না। এখন তো আমারই ভয় করছে রে। আমরা বেঁচে ফিরতে পারবো তো? কি বাজে বকছিস নীলুদা, কিচ্ছু হবে না তোদের। যা, রাত হয়েছে, শুয়ে পড়। সবাই ঘুমিয়ে পড়ার পর মাম্পি নিঃশব্দে পা টিপে টিপে ঘর থেকে বেরিয়ে এলো। সারা বাড়ি খা খা করছে। উঠোনে এসে দোতলার দিকে তাকাতেই একটা কালো ছায়াকে স্যাপ করে সরে যেতে দেখা গেল। মাম্পি দ্রুত সিঁড়ি দিয়ে উঠে দেখল ছায়া মূর্তিটা টানা বারান্দার শেষ প্রান্তে পশ্চিমের ঘরের সামনে দাঁড়িয়ে আছে। সেদিকে ছুটে যেতেই ছায়া মূর্তিটা বন্ধ দরজার সামনে থেকে অদৃশ্য হয়ে গেল। পশ্চিমের ঘরটা তালা বন্ধ হয়ে পড়ে আছে বহু বছর, অথচ মাম্পি দরজায় হাত রাখতেই সেটা আপনা থেকেই ক্যাচ ক্যাচ শব্দ করে খুলে গেল। ঘরের ভিতর ধুলো, ঝুল, মাকড়সার জালে ভর্তি। ভ্যাপসা গন্ধ আসছিল। জানালা খুলে দিতে গন্ধ দূর হলো কিছুটা। ঘরে বৈদ্যুতিক আলো পাখা বহুদিন অব্যবহারের ফলে অকেজো হয়ে গেছে। বাইরের ক্ষীণ আলোয় খাটের তলায় রাখা একটা ধুলো মাখা লোহার বড় ট্রাঙ্ক চোখে পড়ল মাম্পির। এই ঘর, ট্রাঙ্ক, খাট, বিছানা সবই তার ছোট কাকার। কাকাকে সে কখনো চোখে দেখেনি, ছবি দেখেছে। পিসির মুখে শুনেছিল তার ছোট কাকা নাকি বিষ খেয়ে আত্মহত্যা করেছিলেন। যদিও মাম্পির বাবা সে কথা একদমই বিশ্বাস করেন না। ওনার ধারণা কেউ ওকে বিষ খেতে বাধ্য করেছিল। ট্রাঙ্ক খুলে কিছু পুরনো পুঁথি ও বইপত্রের সাথে একটা পুরনো ডায়েরি দেখে ভারী কৌতূহল হলো মাম্পির। চুপি চুপি ডায়েরিটা ঝেড়ে ঝুড়ে তুলে নিয়ে চলে এলো। পাছে আলো জেলে ডায়েরিটা পড়লে যদি বাড়ির অন্য কেউ দেখে নেয়, তাই তখনকার মতো শুয়ে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে মাম্পি ছোট কাকার ডায়েরিটা খুলে নীলুকে দেখালো। নীলু ডায়েরিটা পড়ে লাফিয়ে উঠল। ছোট কাকা লিখেছেন, প্রতিদিন একটু একটু করে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি। জানি আমি আর বেশি দিন নেই। তান্ত্রিক ত্রিলোচন কালো জাদু তন্ত্রমন্ত্র করে আমার মৃত্যুকে ত্বরান্বিত করে দিয়েছে। কাজলিকে নিয়ে বাঁচবো ভেবেছিলাম, কিন্তু তার হলো না। আমি চলে গেলে ওরা কাজলিকেও মেরে ফেলবে, অথচ ওকে নিয়ে পালাবার উপায়ও নেই। ওরা আমাদের নজরবন্দি করে রেখেছে। আর কেউ জানুক বা না জানুক, আমি জানি কাজলি এই বাড়িরই মেয়ে। চৌধুরী বংশের রক্ত বইছে ওর শরীরে। কাজলির মা চম্পাকে ওরা মেরে ফেলেছে। এবার আমার আর কাজলির পালা। হয়তো একদিন ডায়েরিটা কেউ খুঁজে পাবে। চম্পার আসল পরিচয়, কাজলির জন্ম রহস্য সবটাই উন্মোচিত হবে। কিন্তু ততদিনে কাজলির অস্তিত্ব পৃথিবী থেকে মুছে যাবে। গলা বুক জ্বলে যাচ্ছে। ভিতর থেকে সবকিছু গলা দিয়ে উগড়ে আসতে চাই। হাত
থরথর করে কাঁপছে, মাথা ঘুরছে, চোখে চোখে অন্ধকার দেখছি। বুঝতে পারছি আজই আমার শেষ দিন। আর আর হাত চলছে না, কলম খসে যাচ্ছে। কাজলির বড় এইটুকুই? ডায়েরিতে তো আর কিছু লেখা নেই দেখছি। তার মানে তোর ছোট কাকা সত্যি আত্মহত্যা করেননি, ওনাকে হত্যা করা হয়েছে। কিন্তু শেষের লাইনে উনি কি লিখতে চেয়েছিলেন? কাজলি বড়, এর মানে কি হতে পারে? আচ্ছা আচ্ছা, কাজলি কি তবে তোর ছোট কাকারই কন্যা সন্তান? চম্পা কি তবে তোর কাকিমা? আমার মনে হয় বাবলু কাকা লুকিয়ে বিয়ে করেছিল। দেখ, ডায়েরিতে স্পষ্ট লেখা আছে, কাজলির শরীরে চৌধুরী বংশের রক্ত বইছে। দেখ দেখ। ছোট কাকা অবিবাহিত ছিলেন নীলুদা, লুকিয়ে কিছু করার মানুষ উনি নন। আর তেমন কিছু থাকলে অন্তত তিনি আমার বাবাকে জানাতেন। কাজলের জন্ম রহস্য জানতে হলে আমাদের ওই ত্রিলোচন তান্ত্রিকের কাছে পৌঁছতেই হবে। তাছাড়া ডায়েরিতে তো স্পষ্ট লেখা আছে ওই তান্ত্রিক কালো জাদু করেছে। কিন্তু তান্ত্রিকের সাথে ছোট কাকার কিসের শত্রুতা? কাজলি আর তার মা চম্পাকেই বা মেরে ফেলা হলো কেন? আর চম্পা যদি কাজলির মাই হয়, তাহলে কাজলির বাবা অবশ্যই এই বাড়িরই সদস্য, অথচ তিনি ছোট কাকা নন। কিন্তু এত নিশ্চিত করে বলছিস কি করে যে কাজলি ছোট কাকার মেয়ে নয়? ডায়েরি সাল তারিখ অনুযায়ী তোর তো তখনও জন্মই হয়নি। বাবার কাছে কাকার অনেক কথা শুনেছি। আমার বাবার কাকা জ্যাঠাবাবু থেকে অনেকই ছোট। বাবার কাকার মধ্যে সম্পর্ক ছিল মানে যাকে বলে একেবারে বন্ধুর মতো। কাকার কারোর সাথে সম্পর্ক থাকলে বাবা ঠিকই জানতে পারতেন। এই তো আমি আজ খুব ভোরে উঠে বাবার সাথে টেলিফোনে কথা বলেছি। বাবা ত্রিলোচন, চম্পা কিংবা কালীর কথা কোনোদিনই শোনেননি। আমার বাবা খুব তাড়াতাড়ি বদ্যির চাকরি পেয়ে গেছিলেন। পদমর্যাদার সাথে সাথে ব্যস্ততাও বেড়েছিল, ফলে বাড়িতে যাতায়াত বহু বছর ধরেই বন্ধ হয়ে গেছে। শুধু টেলিফোনেই যতটুকু কথা হতো কাকার সাথে। কাকার পায়ে একটা সমস্যাও ছিল, তাই একা তিনি কোথাও যেতে পারতেন না। তার উপর জ্যাঠাবাবুর কড়া নির্দেশে কাকাকে বাড়িতেই থাকতে হতো। বাবা তো একবার লোক পাঠিয়ে কাকাকে নিজের কাছে আনতেও চেয়েছিলেন, কিন্তু তবুও কাকাকে আসতে দেওয়া হয়নি। এমনকি পিসির বাড়িতেও যেতে দিতেন না। আবার পিসিও বিয়ের পর মাঝে মাঝে এখানে এসে থাকতে চাইলে জ্যাঠাবাবু একদিনেই তাড়িয়ে ছাড়তেন। ওনার ওই অতিরিক্ত শাসন আর দুর্ব্যবহারের কারণে সকলের যাতায়াত বন্ধ হয়ে যায়। মাঝে ঠাকুরদার কাজে এসেছিলাম, তারপরেই এত বছর পর আবার আমরা এলাম। ফলে এখানে কি ঘটছে না ঘটছে কারোর পক্ষেই জানা সম্ভব হয়নি। সুতরাং বোঝাই যাচ্ছে আমার বাবা চাকরি নিয়ে চলে আসার পরেই ছোট কাকার সাথে এসব ঘটনা ঘটেছে। তোর জ্যাঠাবাবু লোকটা মোটেও সুবিধের নয়। তাছাড়া অত্যন্ত প্রতাপশালী লোক, নিজের স্বার্থে অনেক কিছুই করতে পারে। একাই পুরো সম্পত্তিটা ভোগ করতে চাইছে আর কি। তাই ভাই বোনেরা যাতে এই বাড়িতে না আসে তার ব্যবস্থা করে রেখেছে। কিন্তু তুই এই ডায়েরিটা পেলি কোত্থেকে? সেটাই একমাত্র কারণ হলে এতদিনে আমার বাবা আর সুধা পিসিকেও সরিয়ে ফেলতো। কিন্তু ছোট কাকা, চম্পা, কাজলি, এদের সকলের মৃত্যু একই সূত্রে কিভাবে গাঁথা হলো? ত্রিলোচন নিশ্চয়ই এখন খুব বুড়ো হয়ে গেছে। বজ্জারটাকে খুঁজে বের করে ডায়েরিটা দেখিয়ে চেপে ধরলেই বাপ বাপ বলে সব বলে দেবে। ধরপাকড়ের ব্যবস্থাটা করেই যাব। আমি আন্দাজ করতে পারছি কে তান্ত্রিক ডেকে ছোট কাকাকে মারতে পারে, কিন্তু তার আসল কারণটাই বা কি ছিল? আগে সেই সব প্রমাণ খুঁজে বের করতে হবে, তারপর সবাই সব জানতে পারবে। তবে এ কাজে আমাকে একমাত্র হরিহরদাই সাহায্য করতে পারে। তার কাছে জানা যাবে ত্রিলোচন তান্ত্রিকের ঠিকানা।
যদিও হরিহরদা এ বাড়িতে এসেছে ছোট কাকা মারা যাওয়ার পরই, তাও তো অনেক বছর হয়েই গেল। ত্রিলোচনের নাম শুনে থাকতেই পারে, নইলে পিসিকে বলে গ্রামের বয়োজ্যেষ্ঠদের কাছে যেতে হবে। তাতে হয়তো জ্যাঠাবাবুর কানে কথাটা চলে যাবে। সে যাগে, আমি এই রহস্য উদ্ঘাটন করেই ছাড়বো। আরে বাবা, ডায়েরিটা পেলি কোথা থেকে? তাছাড়া ছোট কাকাকে কে মেরেছে সেটা আজ করলি কি করে? ওদিকে খোকন বিলুকেও কিছু জিজ্ঞেস করতে নিষেধ করছিস, কি ব্যাপার কিছুই তো বুঝছি না রে। খুব শিগগিরই জানতে পারবি নীলুদা, শুধু দুয়ে দুয়ে 4 করতে দে। তারপর একটু ধৈর্য ধরে অপেক্ষা কর। হরিহর কাকা, তান্ত্রিক ত্রিলোচনের নামে কাউকে চেনো তুমি? তার বাড়ির ঠিকানা জানা আছে তোমার? না দিদিমণি, আমি তার ঠিকানা জানি না, তবে আশেপাশের গায়ে তেনার নাম ডাক শুনেছিলুম। তিনি নাকি খুব ভালো তন্তর মন্তর জানতেন। প্রতি অমাবস্যার রাতে তিনি তালড্যাংরার শ্মশান ঘাটে আসতেন। তবে তেনার ঠিকানা জেনেও তো আর কোনো লাভ নেই গো দিদি ভাই, সে তো আর বেঁচে নেই। ভূত প্রেত পিশাচদের নিয়ে কারবার করলি অমন বেঘরেই প্রাণটা দিতে হয় গো। শুনেছি তেলোসনের নিজের বাড়ির উঠোনে কেউ নির্দয়ভাবে ওর মুন্ডু হাত পা সব কেটে কুটে ফেলে রেখে গেছিল। কথাটা বলার পর এদিক ওদিক তাকিয়ে নিচু গলায় বলল, দাদা ভাই, দিদি ভাই, আমার মনে হয় তেলোসন তান্ত্রিককে যে মেরেছে সেই নীলরতন, কালীপদ আর শ্যামাচরণকেও মেরেছে। হ্যাঁ, সে কি? কবেকার কথা জানো কি? মানে ত্রিলোচনের মৃত্যু কবে হয়েছিল? খুব বেশি দিন হয়নি গো দিদি ভাই, মাত্র কয়েকদিন আগেই। এমনিতে চারদিকে তেনার অনেক নাম ডাক। আমি এ বাড়িতে আসার পরেও তেলোচনের গুণ কীর্তির কথা শুনেছি। বড়বাবুও কোনো সমস্যায় পড়লে তেনার কাছেই যেতেন। বলো কি হরিহরদা, জ্যাঠাবাবুর মতন প্রতাপশালী লোককেও তান্ত্রিকের কাছে যেতে হয়? এ যে ভাবাই যায় না। মানে তান্ত্রিক ত্রিলোচন মাত্র 1 সপ্তাহ আগেই মারা গেছেন? প্রায় 20 বছর আগে ছোট কাকা মারা গিয়েছেন ত্রিলোচনের কালো জাদুর প্রভাবে, আর আর এতগুলো বছর পর গত সপ্তাহে ত্রিলোচনের মৃত্যু হয়েছে ওই অশরীরীর হাতে। তার মানে আমি যা ভাবছি সেটাই ঠিক। কার এত বড় সাহস পশ্চিমের ঘরে দরজা খোলে? আমার অনুমতি ছাড়া এই ঘর কে খুলেছে? নিশিকান্তর গলা শুনে বাড়ির সবাই হন্তদন্ত হয়ে ছুটে এলো। সুধাদেবী, হরিহর, বাকি লোকজন সবাই ভয়ে জড়সড় হয়ে আছে। কে খুলেছে? কার এত বড় সাহস? যে খুলেছে বেশ করেছে। একার জমিদারি নাকি? ওই ঘরে কি লোকের টাকা মেরে জমানো গুপ্তধন আছে? তাই এত তর্জন গর্জন। ধরা পড়লে গলা একেবারে বুঁজে যাবে, সেই ব্যবস্থাই করব। মাম্পি নীলুর দিকে তাকিয়ে বাঁকা হাসি হাসল। বিলু চিৎকার চেঁচামেচি শুনে উঠোনে এসে দাঁড়িয়েছে। ওর চোখ মুখ থমথম করছে। বাকিরাও চুপচাপ স্থানুর মতো দাঁড়িয়ে আছে। এক নিস্তব্ধতা বিরাজ করছে চৌধুরী বাড়িতে। এমন সময় খোকন একতলার ঘর থেকে বেরিয়ে এলো। তারপর সকলকে চমকে দিয়ে দোতলায় উঠে গেল। গলা ফাটিয়ে চিৎকার করে বলে উঠল, ওই ঘরে বন্ধ রেখে কি প্রমাণ করতে চাইছেন মামাবাবু? আপনার কীর্তি জানতে আমাদের কারো বাকি নেই। মাম্পি আর নীলু অনেকটাই জানতে পেরেছে, এবার বাকিটাও জানবে। কি বললি? আবার বল। দাঁড়া, তোর হচ্ছে। যত বড় মুখ নয় তত বড় কথা। আজ তোর একদিন কি আমার একদিন। নিশিকান্ত রাগে উত্তেজনায় দেওয়ালে টাঙানো চাবুকটা পেড়ে নিয়ে রাশি খুলে খোকনকে মারতে উদ্যত হলেন। আর ঠিক সেই মুহূর্তে টাঙ্গির দড়িতে টান পড়ল। অদৃশ্য কেউ চাবুকটাকে অপর প্রান্তে দাঁড়িয়ে নিশিকান্তর হাত থেকে কেড়ে নিল। নিশিকান্ত মাম্পিদের দিকে তেড়ে গেলেন। ভেলকি দেখাচ্ছিস নাকি? কার এত সাহস আমার চাবুক টেনে ধরিস?
মাম্পি কিছু বলার আগেই একটা ভীষণ দর্শন নারী মূর্তি এসে নিশিকান্ত চৌধুরীর চুলের মুঠি ধরে ঝাঁকিয়ে ফ্যাঁসে গলায় বলে উঠল, চিনতে পারছিস নিশিকান্ত চৌধুরী? এতদিন শুধু তোর কাছের লোকগুলোকে মেরেছি, এবার তোর পালা। নিজের মেয়েকে মেরে ফেলতেও তোর হাত কাঁপেনি। অনেক অনেক অন্যায় করেছিস, আর নয়, এবার মৃত্যুর জন্য প্রস্তুত হ শয়তান। ঘটনার আকস্মিকতায় চমকে উঠেছিল সকলে। ভয় ভাষা হারিয়ে ফেলল সেই বিভীষিকাময় ছায়ামূর্তিকে দেখে। সেই ভয়াবহ পরিস্থিতিতে সুধা দেবী, হরিহর, অন্যান্য ভৃত্য, কর্মচারী সকলের মনেই প্রশ্ন এলো, নিশিকান্ত চৌধুরী চিরকালই নিঃসন্তান, তাহলে তার মেয়ে এলো কোত্থেকে? ওই অশরীরী কার কথা বলছে? কে ওই অশরীরী? নিশিকান্ত সেই ভয়ঙ্কর ছায়ামূর্তিকে দেখে কাঁপতে কাঁপতে বলল, কে তুমি? এসব কি বলছো? কেন নিজের বিবাহিতা স্ত্রী চম্পার কথা এত তাড়াতাড়ি ভুলে গেলেন? আপনি নিঃসন্তান ছিলেন, ভিন গায়ের মেয়ে চম্পাকে গোপনে বিয়ে করেছিলেন পুত্র সন্তান লাভের আশায়। বড় মামিমা এসব ঘুণাক্ষরও টের পাননি। আপনি চম্পাকে অসহায় আশ্রিতার পরিচয়ে বাড়িতে এনে রেখেছিলেন, বলেছিলেন অন্তঃসত্ত্বা অবস্থায় রাস্তা থেকে তুলে এনেছেন। এর বদলে চম্পার পরিবার অনেকগুলো টাকা পেয়েছিল চম্পার বাবার জটিল রোগের চিকিৎসার জন্যে। বাবার কথা ভেবে হতদরিদ্র পরিবারের মেয়ে চম্পা আপনাকে বিয়ে করতে রাজি হয়ে যায়। আপনি ভেবেছিলেন ছেলে হওয়ার পর মামিমাকে বুঝিয়ে সুঝিয়ে তার হাতে তুলে দেবেন আর চম্পাকে ভয় দেখিয়ে তাড়িয়ে দেবেন, কিন্তু ঘটল ঠিক উল্টোটা। কন্যা সন্তানের জন্ম দিলেন চম্পা। আপনি সেই মেয়েকে মেরে ফেলতে বলে দ্বিতীয়বার পিতৃত্বের কথা বললেন, কিন্তু চম্পা শিশু কন্যাকে মারতে রাজি হলেন না। তিনি মামিমাকে সব কিছু জানিয়ে দেওয়ার হুমকি দিলেন। তখনকার মতো আপনি চম্পার কথা মেনে নিতে বাধ্য হলেন। আসলে মামিমা চম্পাকে নিজের বোনের মতো স্নেহ করতেন, তার মেয়েকেও চোখে চোখে রাখতেন, তাই ওনার চোখ এড়িয়ে কিছু করা সম্ভব ছিল না। তাছাড়া ছোট মামাও শিশুটিকে কাছছাড়া করতেন না। তারপর আপনি আরও একদিন হুমকি দিতে চম্পার ঘরে যান। ছোট মামা সেদিনই সব জেনে গেছিলেন। ভাইঝির নাম রেখেছিলেন কাজল, কাজল থেকে কাজলি। আর এদিকে আপনি সমস্যায় পড়ে গেলেন। চম্পা আর কাজলিকে মেরে নতুন কাউকে আনার পরিকল্পনা করছিলেন, অথচ মামিমা আর ছোট মামা সে কাজে অন্তরায় হয়ে দাঁড়ান। আপনি কায়দা করে মামিমাকে গায়ের মাতব্বর শ্যামাচরণের স্ত্রী লক্ষ্মীমণির সাথে 1 মাসের জন্য তীর্থে পাঠিয়ে দিলেন। মামিমা খুব খুশি হয়ে তীর্থে চলেও গেলেন। আসল কারণ জানতেও পারলেন না। ছোট মামা বেঁচে থাকলেও আপনি বিপদে পড়তেন, তাই আগে থেকেই আপনি ছোট মামার খাবারে একটু একটু করে বিষ প্রয়োগ করতে শুরু করেছিলেন। তান্ত্রিক ত্রিলোচনকে ডেকে কালো জাদু করে নিশ্চিত মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিলেন। তার সঙ্গে যুক্ত হয়েছিল বিষক্রিয়া। ছোট মামা মারা গেলেন। তারপর তার হাতের মুঠোয় একটা বিশেষ শিশি ধরিয়ে দিলেন আত্মহত্যা প্রমাণ করতে। মামা ঠিকমতো হাঁটাচলা করতে পারতেন না, পা টেনে টেনে হাঁটতেন, ফলে মিথ্যে রটাতে সুবিধা হলো। সকলকে বললেন ছোট ভাই হতাশায় ভুগে ভুগে বিষ খেয়ে আত্মহত্যা করেছে। এরপর চম্পা আর কাজলিকে মারা খুব সহজ হয়ে গেল। নীলরতন, কালীপদ, শ্যামাচরণ এই 3 জনের সাহায্যে আপনি নির্মমভাবে হত্যা করলেন চম্পা আর কাজলিকে। কালীপদ কাজলির নাকে বালিশ চাপা দিয়ে মেরে ওর দেহটাকে টুকরো টুকরো করে রাতের আঁধার দিঘির জলে ভাসিয়ে দিয়েছিল। শ্যামাচরণ আর মামিমার ভাই নীলরতন সারা রাত ধরে অকথ্য শারীরিক নির্যাতন চালিয়ে চম্পাকে আগুনে পুড়িয়ে মেরেছিল। চম্পার আত্মা প্রতিশোধ নিতে জেগে উঠেছে এত বছর পর। তুই এত কিছু কি করে জানলি? ওই লোকটাকে মার তোরা, নির্লজ্জ বেহায়া লম্পট কোথাকার। ওকে নিজের মামা ভাবতো, ঘেন্না করে। গতকাল সন্ধ্যায় যখন তোদের সাথে উঠোনে বসেছিলাম, সেই সময় হঠাৎ একটা শীষের শব্দ পাই। চারপাশটা কুয়াশায় ঢেকে গেছিল। আমি নীলু আর তোকে অনেকবার ডাকলাম, কিন্তু তোদের কোনো সাড়া পেলাম না। অন্ধকারে কিছু দেখাও যাচ্ছিল না।
শেষে আমি আর বিলু শিশের শব্দ শুনে মন্ত্রমুগ্ধের মতো এগিয়ে গেলাম। বেশ কিছুটা পথ শব্দ লক্ষ্য করে হেঁটে যাওয়ার পর একটা জঙ্গলের ভিতরে প্রবেশ করি। ওখানে একজন সৌম্যকান্তি চেহারার সাধুর দেখা পাই। সেই সাধু নিজের পরিচয় দিয়ে আমাদের সব কিছু জানিয়েছেন। উনি ত্রিলোচনের আপন ভাই। উনিও একজন নাম করা তন্ত্র সাধক, তবে উনি সৎ সাধক, মানুষের উপকার করেন। আজ থেকে 20 বছর আগে যখন বড় মামার নির্দেশে ত্রিলোচন কালো জাদু করে, তখন উনি সাধনার উদ্দেশ্যে ভবঘুরের জীবন কাটাতেন। কিচ্ছু টের পাননি, কিন্তু গত হপ্তায় ত্রিলোচনের মৃত্যুর পর উনি ধ্যানযোগে সব জানতে পেরেছেন। উনি জানতেন আমরা আসব, তাই অপেক্ষায় ছিলেন। সবাই স্তব্ধ হয়ে গেছিল। গভীর থমথমে পরিবেশ, চারপাশের আবহাওয়া যেন থমকে গেছিল কিছুক্ষণের জন্য। সবাই গভীর ভাবনায় ডুবেছিল। নিশিকান্ত চৌধুরী প্রথম দিকে খুব ভয় পেয়ে গেলেও হাল ছাড়লেন না। চম্পার বেষ্টনী থেকে নিজেকে মুক্ত করে পালাতে উদ্যত হলেন। বার কয়েকের চেষ্টার পর অবশেষে চম্পার নাকপাশ আলগা হয়ে খুলে এলো। নিশিকান্ত ছাড়া পেয়ে এক লাফে নিচে নেমে নিজের বন্দুকটা হাতে তুলে নিলেন। বন্দুক উঁচিয়ে দোতলার বারান্দায় তাক করতেই ঠাই করে গুলি ছুটে গেল। আর তারপর একটা কান ফাটানো আর্তনাদ ভেসে এলো ওপর থেকে। খেল খতম। নিশিকান্ত আত্মপ্রসাদের হাসি হাসলেন বন্দুকের গায়ে হাত বোলাতে বোলাতে। তারপর আচমকা বন্দুকের নলটা মাম্পির কপালে ঠেকিয়ে বলে উঠলেন, অশরীরই খতম। সবাই যখন সবকিছু জেনে গেছিস, আর তো তোদের বাঁচিয়ে রাখা যাবে না। এবার তোদের সব কটার শরীর গুলিতে ঝাঁঝরা করে দেব। আমাকে ধরা অত সস্তা নয়। মেয়েটাকে ছেড়ে দিন বর্দা, এমন অনর্থ ঘটাবেন না। আপনি যা বলবেন আমরা তাই শুনবো, কাউকে কিছু জানাবো না। কাল সকালেই আমরা এখান থেকে চলে যাব। আপনি যেমন ছিলেন তেমনই থাকুন। মাম্পিকে ছেড়ে দিন বর্দা, মাম্পিকে ছেড়ে দিন। কিন্তু নিশিকান্ত সুধা দেবীর অনুরোধ উপেক্ষা করে তাকে পায়ে ঠেলে ফের পিস্তল উঁচিয়ে ধরলেন। মাম্পি তককে তককে ছিল বন্দুকটাকে কোনোভাবে যদি ফেলে দেওয়া যায়, কিন্তু ওকে কোনো কসরত করতে হলো না। গুলি ছোড়ার মুহূর্তে আপনা আপনি নিশিকান্তর হাত থেকে বন্দুকটা ছিটকে হঠাৎ আকাশে উড়ে গেল। এক রাশ ঘন কুয়াশা ধোঁয়ার মতো কুণ্ডলি পাকিয়ে ওঠানামা করছিল। আচমকা তার ভিতর থেকে একটা ছোট্ট ক্ষতবিক্ষত অবয়ব বেরিয়ে এসে নিশিকান্তর পা বেয়ে ক্রমশ ওপর দিকে উঠতে লাগলো। কাজলের অতৃপ্ত আত্মা, সাদা ফ্যাটফ্যাটে বিকৃত দেহে জলজ প্রাণীর মতো অজস্র কাঁটাযুক্ত শুঙে ভর্তি। নিশিকান্ত শরীরটাকে পেঁচিয়ে ধরল সাপের মতো। ভয়ে বাকরুদ্ধ হয়ে গেলেন তিনি। গলা দিয়ে আর কোনো শব্দ বের হলো না। ধোঁয়ার কুণ্ডলি থেকে আরো একটা বিভৎস দগ্ধ ছায়ামূর্তি বেরিয়ে এসে সেই ছোট্ট অবয়বের সাথে মিশে এক ঝটকায় নিশিকান্ত চৌধুরীকে তীর বেগে উড়িয়ে নিয়ে গেল। ঘূর্ণির মতো পাক খেতে খেতে নিশিকান্ত কোথায় যে উড়ে গেলেন তা বোঝা গেল না। শুধু গগন বিদারী আর্তনাদ মিলিয়ে গেল দূর থেকে বহু দূরে। সবকিছু এত দ্রুত ঘটে গেল যে কেউ কিছু ভাবার অবকাশ পেল না। এদিকে সেই ভয়াবহ ঘটনার রেশ কাটতে না কাটতেই অতি চমকপ্রদ আরেকটি ঘটনা ঘটে গেল, যা কেউ কখনো স্বপ্নেও ভাবেনি। যেমন হঠাৎ করে নিশিকান্ত দশাশয়ী চেহারাটা অদৃশ্য হয়ে গেছিল, তার চেয়েও আরো জোরে একটা তালগোল পাকানো মাংসপিণ্ড উড়ে এসে চৌধুরী বাড়ির উঠোনে দাঁড়িয়ে থাকা সদস্যদের পায়ের কাছে এসে ধপ করে পড়ে গেল। মুখটা পুরোপুরি থেতলে গেছে, কপাল থেকে থুতনি অবধি চিরে দেওয়া হয়েছে। হাত পা কোনো কিছুই অবশিষ্ট নেই। মুখমণ্ডল এতটাই বিকৃত হয়ে গেছে তাকে চেনাই গেল না। চম্পা আর কাজলির আত্মা শান্তি পেল এতদিনে। শয্যাশায়ী গিরিজা দেবীর কানে সব কথাই গেছিল।
স্বামীর জঘন্য কৃতকর্মের কথা ভেবে লজ্জায় ঘেন্নায় শয্যার পাশে রাখা ঘুমের বড়ি খেয়ে আত্মঘাতী হলেন। নিশিকান্ত চৌধুরীর নাম মুছে গেল চিরতরে। চৌধুরী বাড়ি সেজে উঠল নতুন সাজে। এতক্ষণ শুনছিলেন কার ছায়া। আমরা ফিরছি আগামী বৃহস্পতিবার ঠিক রাত 9টায় নতুন এক রোমহর্ষক গল্প নিয়ে। সঙ্গে থাকুন, শুনতে থাকুন হরর স্ক্রিপ্ট।